গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 29 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো: শিলচরে দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতে 56টি ব্যারিকেড ও 52টি নো এন্ট্রি বোর্ড হস্তান্তর করা হয়েছে। শমস কমিউনিকেশন অ্যান্ড ইঞ্জিন তৈল কোম্পানির যৌথ উদ্যোগে এই সামগ্রীগুলি কাছাড় জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং শিলচর সদর থানার পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেন শমস কমিউনিকেশনের কর্ণধার শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ও ইঞ্জিন তৈলের শিলচর এরিয়া ম্যানেজার গৌতম দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ইনচার্জ শান্তানু দাস, বিনোদ বর্তা, পরমেশ্বর শর্মা প্রমুখ। শুভ্রাংশু শেখর ভট্টাচার্য কাছাড় জেলা পুলিশ প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শহরের মানুষকে আইন মেনে শান্তিপূর্ণভাবে 4 দিনের দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। পরবর্তী খবরটি হল, রাজ্যে ব্যাপক হারে কমছে বাল্যবিবাহ, জাতীয় গড়ের তুলনায় এগিয়ে অসম। অসমে ব্যাপক হারে কমছে বাল্যবিবাহ। এক্ষেত্রে সারা দেশের গড়ে অসম এগিয়ে রয়েছে। একটি শিশু অধিকার সংগঠনের সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। 2022 সালের এপ্রিল মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে রাজ্যের মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ কমেছে 84%, ছেলেদের ক্ষেত্রে 91%। জাতীয় স্তরে এই সংখ্যা 69 এবং 72%। সমীক্ষায় পাওয়া তথ্যগুলি প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে। সেন্টার ফর সিঙ্গেল অ্যাকশন অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ ফর চিলড্রেন। এই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে টিপিং টু জিরো, এভিডেন্স টুয়ার্ড এ চাইল্ড ম্যানেজার ফি ইন্ডিয়া, জাস্ট রাইট ফর চিলড্রেন এই সমীক্ষা চালায়। অসমে সাফল্যের পেছনে নির্ণায়ক ভূমিকা পালন করেছে আইনি পদক্ষেপ। সমীক্ষায় অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন এজাহার দায়ের এবং গ্রেফতারি এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি রয়েছে সচেতনতা কর্মসূচি। বাল্যবিবাহ রোধে অসমের পর রয়েছে মহারাষ্ট্র এবং বিহার। ওই দুই রাজ্যে বাল্যবিবাহ কমেছে 70%, রাজস্থানে 63% এবং কর্ণাটকে 55%। এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে জেআরসি। পরবর্তী খবরটি হল, 2040 সালে ভারত ইসলামিক রাষ্ট্র হবে, আর তা রোধ করার ক্ষমতাও হবে না নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ কিংবা অন্য কোনো হিন্দু নেতার। ভয়ানক এই ভবিষ্যৎবাণী করে আশঙ্কা ব্যক্ত করেছেন নাদিম শেখ নামের এক প্রাক্তন মুসলমান ব্যক্তি। এ ব্যাপারে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে কিছু যুক্তিও তুলে ধরেছেন তিনি। তার মতে, ভারতে মুসলমান সংখ্যা ক্রমাগত বাড়ছে, আর এই সংখ্যা বৃদ্ধির নেপথ্যে গভীর শোক রয়েছে। পুরোপুরি পরিকল্পনা মাফিক এই সংখ্যা বাড়ানো হচ্ছে। অন্যদিকে হিন্দুর সংখ্যা দিন দিন কমছে। এই বিষয়টিকে কেউ তেমন আমল দিচ্ছেন না। এরই খেসারত দিতে হবে 2040 সালে। 2040 সালে ভারতকে ইসলামিক রাষ্ট্র হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ কিংবা অন্য কোনো হিন্দু নেতার ক্ষমতাও হবে না তা আটকানোর। নাদিম শেখ এই সূত্রে তার পোস্টে হাসপাতাল জেহাদ উল্লেখ করে বলেন, হাসপাতাল জেহাদের নামে ভারতে সরকারি হাসপাতালগুলোতে মুসলিম মহিলাদের বিশেষ সুযোগ দেওয়া হয়। অর্থাৎ সন্তান প্রসবের জন্য আসা হিন্দু মহিলাদের ইচ্ছাকৃতভাবে সিজারিয়ান ডেলিভারি করানো হয়। সেখানে মুসলিম মহিলাদের নর্মাল ডেলিভারি করানো হয়। এতে হিন্দু মহিলারা বেশি সন্তান প্রসবের ক্ষমতা হারান। এটা হচ্ছে হাসপাতালের জেহাদ। এই চাঞ্চল্যকর মন্তব্যটি করেছেন নাদিম শেখ নামের এক প্রাক্তন মুসলমান ব্যক্তি। পরবর্তী খবরটি হল, 5 অক্টোবর বড়ভূমি সরকারের শপথ গ্রহণ। উপস্থিত থাকবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেখা করে আমন্ত্রণ জানালেন হাগ্রামা মহিলারি। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে রবিবার সাক্ষাৎ করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও এক বৈঠকে মিলিত হন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি। বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের বিটিসি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে এদিন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান হাগ্রামা মহিলারি।
এদিন এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, আগামী 5 অক্টোবর বিটিসি প্রধান হিসাবে শপথ নেবেন হাগ্রামা মহিলারি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন হাগ্রামা। মুখ্যমন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানান। মুখ্যমন্ত্রী বলেন, বিটিসি নির্বাচনে ভালো ফল করার জন্য বিপিএফ প্রধানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিকে বিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে পরিষদ গঠনের আর্জি জানান। হাগ্রামা ছাড়াও বিপিএফ দলের অন্যান্য নেতারাও ছিলেন এদিন। একই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালকেও আমন্ত্রণ জানান বিপিএফ দল। পরবর্তী খবরটি হল, জনসভায় পথপিষ্ট হয়ে মৃত্যু 39 জনের, পরিবারকে 20 লক্ষ দেওয়ার ঘোষণা। রাজনৈতিক মিছিল পরিণত হল মৃত্যু মিছিলে। অভিনেতা রাজনীতিক বিজয়ের জনসভায় পথপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 39 জনের, আহত আরও কমপক্ষে 100 জন। এই ঘটনার পরই শোরগোল পড়ে গিয়েছে। জনগণের রোষের মুখে পড়তে হতে পারে এই বয়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বিজয়ের বাড়িতে। উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের। উদ্বেগ প্রকাশ করলেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্সে একটি পোস্টে অভিনেতা রাজনীতিবিদ বলেছেন, এই যন্ত্রণা প্রকাশের ভাষা নেই আমার। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের জন্য এটা অপূরণীয় ক্ষতি। প্রিয়জনকে হারিয়েছেন এমন পরিবারকে 20 লক্ষ এবং যারা আহত হয়েছেন তাদের 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। যারা চিকিৎসাধীন তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ এবং আহতদের জন্য 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবারের পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন। আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। পরবর্তী খবরটি হল, মরিগাঁও জেলার লাহরিঘাটে 2 কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত 2 সাইবার অপরাধীর নাম শাহিনুর এবং হাবিবুল্লাহ। পুলিশ সূত্রে জানা গেছে, লাহরিঘাটের শাহিনুর নামের সাইবার অপরাধীর বিরুদ্ধে মরিয়াবাড়ি থানায় 2টি মামলা নথিভুক্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। অবশেষে আজ দুপুরে বোয়ালবাড়িতে পুলিশের এক অভিযানে শাহিনুরকে পাকড়াও করতে সক্ষম হন পুলিশ। অ্যাক্সিস ব্যাংক এবং আদিত্য বিরলা থেকে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযুক্তের বিরুদ্ধে। উল্লেখ্য, সাইবার অপরাধে জড়িত একাংশ যুবকরা পূর্বে দিনহাজিরার কাজ করতেন, তবে বর্তমানে সাইবার অপরাধে জড়িত হয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে। আর সহজ উপায়ে টাকা কামানোর জন্য মরিগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের একাংশ যুবকেরা সাইবারের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত হয়ে পড়েছেন। পরবর্তী খবরটি হল, জুবিন গর্গের মৃত্যুর তদন্ত যতই গভীরে যাচ্ছে ততই উঠে আসছে নতুন নতুন তথ্য। এবার অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে শ্যামকানু মহন্তর বিরুদ্ধে মামলা হলো। সিআইডিতে মামলা হয়েছে রবিবার। মামলা রুজু করে তদন্তে নেমেছে সিআইডি। এর মধ্যে বৃহস্পতিবারের পর শুক্রবার অপরাধ অনুসন্ধান শাখার স্পেশাল টাস্ক ফোর্স সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের বাড়ি থেকে সরকারি সিলমোহর উদ্ধার হয়েছে। তবে কি আর্থিক তছরূপ? এদিকে সিলমোহর উদ্ধারের পর সিআইডির এসপি আসিফ আহমেদ শ্যামকানুর বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করেন। তবে শ্যামকানুর বিরুদ্ধে হওয়া তদন্ত কতটা সঠিকভাবে হবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে জনতার মনে। কারণ শ্যামকানু অসমের একজন প্রভাবশালী ব্যক্তি। তার এক দাদা অসম পুলিশের প্রাক্তন জিডিপি। এছাড়াও তার দাদা ভাস্কর জ্যোতি মহন্ত বর্তমান রাজ্য তথ্য কমিশনের প্রধান। শ্যামকানুর আরেক দাদা ননীগোপাল মহন্ত গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার আগে তিনি মুখ্যমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। সিআইডির দল শ্যামকানু মহন্তের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা কোম্পানির প্যান কার্ড নথিপত্র ছাড়াও 30টি সিলমোহর কুটিয়ে পর্যবেক্ষণ করতেই তদন্তকারীদের চক্ষু চড়ক গাছ হয়ে পড়েছে। উদ্ধার হওয়া সিলমোহরের মধ্যে রয়েছে বহু সরকারি সিল।
এরপরই শনিবার রাতে সিআইডির একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। এফআইআরে উল্লেখ রয়েছে, শ্যামকানুর বাড়ি থেকে অসংখ্য প্যান কার্ডসহ সরকারি সিলমোহর পাওয়া গেছে, যা কোনোভাবেই তার বাড়িতে থাকার কথা নয়। সন্দেহ করা হচ্ছে এই সিলমোহর ব্যবহার করে আর্থিক অপরাধ করা হয়ে থাকতে পারে। এছাড়াও উল্লেখ করা হয়েছে, অসম ও অরুণাচলের বিভিন্ন জেলার প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রকল্পের আওতার রাস্তা নির্মাণের অসংখ্য নথিপত্র পাওয়া গেছে মহন্তের অফিস ও বাড়ি থেকে।